বিসমিল্লাহির রহমানির রহিম। পল্লবী মহিলা ডিগ্রি কলেজ আয়োজিত অনলাইন ক্লাসে শিক্ষার্থীদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। আমি আজ তোমাদের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি তৃতীয় পত্র ক্লাস নিব। ক্লাসটি ডিগ্রি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের জন্য। আমি ফাতেমাতুজ জোহরা শিউলি, প্রভাষক, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ। তাহলে আজকে আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই। বিষয় হচ্ছে খলজি বংশের একজন বিখ্যাত শাসক, যিনি খুবই তার কর্ম দ্বারা বিখ্যাত হয়ে আছেন। সেই শাসককে আমরা আজকে জানব। তিনি হচ্ছেন সুলতান আলাউদ্দিন খলজি। শাসককে আলাউদ্দিন খলজি। আলাউদ্দিন খলজি। আলাউদ্দিন খলজির শাসনকাল ছিল হচ্ছে 1296 খ্রিস্টাব্দ থেকে 1316 খ্রিস্টাব্দ পর্যন্ত। 1296 থেকে 1316 খ্রিস্টাব্দ পর্যন্ত। এটা হচ্ছে আলাউদ্দিন খলজির শাসনের সময়কাল। মধ্যযুগে ভারতের মুসলিম শাসনের ইতিহাসে আলাউদ্দিন খলজি অসামান্য প্রতিভাদীপ্ত একজন শাসক এবং সফল সমন্বয়ক ছিলেন। অসীম যোগ্যতা বলে তিনি শুধু নিজের উচ্চাভিলাষ চরিতার্থ করা নয়, বরং ভারতের মুসলিম শাসনকে একটি শক্তিশালী ভিত্তির উপর প্রতিষ্ঠা করতে সক্ষম হন। তিনি 1296 থেকে 1316 খ্রিস্টাব্দ পর্যন্ত রাজত্ব করেন। ইলবাড়ি তুর্কি আমলে ভারতে দিল্লি সালতানাতের যে ভিত্তি স্থাপিত হয়েছিল, আলাউদ্দিন খলজির সময় তা পূর্ণতা লাভ করে। কি হয়েছিল? যে ইলবাড়ি যে তুর্কি আমল ছিল, সেটা ভারতের দিল্লি সালতানাতের যে ভিত্তি স্থাপিত হয়েছিল, সেটা আলাউদ্দিন খলজির সময়ে পূর্ণতা লাভ করে। উত্তর ও দক্ষিণ ভারতের বিস্তৃত এলাকা জুড়ে সাম্রাজ্য স্থাপনের পাশাপাশি শাসনতান্ত্রিক সংস্কার সাধন করে তিনি নিজে কর্তৃত্ব সুপ্রতিষ্ঠিত করেন। তার দৃঢ়তায় মঙ্গল আক্রমণ থেকে ভারতবর্ষ রেহাই পায়। মানে তিনি এতটাই শক্তিশালী একজন শাসক হিসেবে ছিলেন, যার জন্য মঙ্গল আক্রমণ, বারবার ভারতে মঙ্গল আক্রমণ ছিল, সেই আক্রমণ থেকে ভারত রক্ষা পায়। এদিকে বিচার করে সুলতানি আমলের শ্রেষ্ঠ সুলতানও আলাউদ্দিন খলজিকে বলা হয়। আলাউদ্দিন খলজির প্রাথমিক জীবন সম্পর্কে আমরা একটু দেখি। আলাউদ্দিন খলজির প্রাথমিক জীবন বা বাল্য জীবন সম্পর্কে তেমন কিছুই জানা যায়নি। সম্ভবত 1266 থেকে 1267 খ্রিস্টাব্দে তার জন্ম হয়। সময়টা কত, মানে আনুমানিক ধরা হচ্ছে যে 1266 অথবা 1267 খ্রিস্টাব্দ। এই সময়কালে তার জন্মের সময় হিসেবে ধরা হচ্ছে। তার পিতা শিহাবুদ্দিন মাসুদ খলজি ছিলেন সুলতান ফিরোজ খলজির ভাই। কে ছিলেন? তার সুলতান ফিরোজ খলজির ভাই ছিল তার পিতা। পিতার অকাল মৃত্যুর কারণে আলাউদ্দিন প্রাতিষ্ঠানিক শিক্ষা লাভ করতে পারেননি। তবে চাচা জালালউদ্দিন ফিরোজের তত্ত্বাবধানে তিনি যুদ্ধবিদ্যায় বিশেষ পারদর্শিতা অর্জন করেন।
যে তার পিতা মারা গেল, মারা যাওয়ার পরে তিনি প্রাতিষ্ঠানিক কোনো শিক্ষা লাভ করতে পারেনি, কিন্তু তার চাচা যে ছিলেন জালালউদ্দিন ফিরোজ, তার তত্ত্বাবধানে তিনি যুদ্ধবিদ্যায় পারদর্শী হন। জালালউদ্দিন তাকে অপার স্নেহে লালন পালন করেন এবং নিজ কন্যার সাথে বিয়ে দেন। চাচা জালালউদ্দিন 1290 খ্রিস্টাব্দে সুলতান আলাউদ্দিনকে তোমার হচ্ছে আমিরি তুজুক বা রাজকীয় উৎসব অনুষ্ঠানাদি বিভাগের প্রধান পদে নিয়োগ দেন। কি পদে নিয়োগ দেন? আমির-ই-তুজুক। আমির-ই-তুজুক উপাধিতে দিলেন। কিন্তু আসলে বিষয়টা দেখো যে চাচা আলাউদ্দিনকে এত সন্তান মতো ভালোবাসলেন, যাকে এত স্নেহ দিয়ে বড় করলেন, সেই চাচাকে কিন্তু আলাউদ্দিন খলজি পরবর্তীতে কি করলেন সেটা আমরা দেখলে আশ্চর্য হয়ে যাব। আলাউদ্দিন খলজি এই আমির-ই-তুজুক উপাধি লাভ করলেন এবং তিনি ছিলেন অত্যন্ত উচ্চবিলাসী। মানে তার এতটাই উচ্চাকাঙ্ক্ষা ছিল যে তিনি এই পদ পেয়ে শুধু সন্তুষ্ট থাকতে পারলেন না। ঐতিহাসিক বারানির মতে কারা প্রদেশের শাসনকর্তা হওয়ার পরপরই আলাউদ্দিন খলজি দিল্লির সিংহাসন লাভের পরিকল্পনা এবং বিভিন্ন অঞ্চলে অভিযান পরিচালনা করে অর্থ সংগ্রহ ও ক্ষমতা বৃদ্ধি করতে থাকেন। আলাউদ্দিন খলজি তাহলে কি করলো, যে তিনি যে একজন শাসক হিসেবে থেকে সন্তুষ্ট হলেন তা কিন্তু, কারা বিভাগের প্রধান হিসেবে থেকে যে সন্তুষ্ট হলো তা নয়, তিনি এই বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করলেন এবং অর্থ ও ক্ষমতা প্রতিপত্তি বৃদ্ধিতে অগ্রসর হলেন। 1292 খ্রিস্টাব্দে সুলতান তাকে অযোধ্যার শাসনকর্তা নিয়োগ করলেন। মানে জালালউদ্দিন ফিরোজ তাকে কি করলেন, তাকে অযোধ্যার শাসনকর্তা নিয়োগ করলেন। এ সময় ক্ষমতালিপ্স অভিজাতরা আলাউদ্দিনকে সিংহাসন দখলের জন্য নানাভাবে প্ররোচনা দিতে থাকে। উচ্চবিলাসী আলাউদ্দিন তাদের প্ররোচনায় প্রলুব্ধ হয়ে সুলতানের অজ্ঞাতে 18,000 অশ্বারোহী সৈন্যের এক বাহিনী সহ দাক্ষিণাত্য সমৃদ্ধশালী রাজ্য দেবগিরি আক্রমণ করে। দাক্ষিণাত্যের যে সবচেয়ে সমৃদ্ধ রাজ্য সেটা হচ্ছে দেবগিরি, সেই দেবগিরিটি আক্রমণ করে। প্রথমে তিনি রাজা রামচন্দ্রদেবকে এবং পরে তার পুত্র শঙ্করদেবকে পরাজিত করে দেবগিরি থেকে প্রচুর ধন সম্পদ হস্তগত করেন। জানা যায় দেবগিরি থেকে তিনি 600 মণ সোনা, 1000 মণ রূপা, 7 মণ মুক্তা এবং 2 মণ মূল্যবান পাথর এবং 40টি হাতি, কয়েক হাজার ঘোড়া লুট করে দিল্লিতে ফিরে যান। তাহলে দেবগিরি যে তিনি আক্রমণ করলেন, দেবগিরি আক্রমণ করে তিনি অনেক ধন সম্পদের অধিকারী হলেন। প্রথমে রাজাকে, দেবগিরির যে রাজা রামচন্দ্রদেবকে তিনি পরাজিত করলেন, পরবর্তী তার পুত্র শঙ্করদেবকেও আলাউদ্দিন খলজি পরাজিত করলেন। এরপরে আলাউদ্দিন খলজির সিংহাসন আরোহণ সম্পর্কে আমরা দেখি। আলাউদ্দিন খলজির প্রতি সুলতান জালালউদ্দিন খলজির খুব অন্ধ ভালোবাসা ছিল। চাচা এবং শ্বশুরের, তিনি তো একদিকে চাচাও হন আবার শ্বশুরও হতেন, এই দুর্বলতাকে আলাউদ্দিন খলজি কাজে লাগান।
আলাউদ্দিন খলজির নেতৃত্বে দেবগিরি জয়ের পরে বৃদ্ধ সুলতান জালালউদ্দিন খলজি তার পরামর্শকদের নিষেধাজ্ঞা উপেক্ষা করে ভ্রাতুষ্পুত্রকে অভিনন্দন জানানোর জন্য স্বয়ং উপস্থিত হন। আবেগতাড়িত সুলতান ভ্রাতুষ্পুত্র আলাউদ্দিনকে আলিঙ্গন করতে অগ্রসর হলে পূর্ব পরিকল্পনা অনুযায়ী মুহাম্মদ সেলিম এবং ইখতিয়ার উদ্দিন নামক দুই ঘাতক বৃদ্ধ সুলতানকে হত্যা করে। এই হত্যাকাণ্ডটি পুরোটাই কিন্তু আলাউদ্দিন খলজি পুরোটাই পরিকল্পনা করে হত্যাকাণ্ডটি ঘটান। পিতৃব্য এবং শ্বশুর সুলতান জালালউদ্দিন খলজি নিহত হওয়ার পরে 1296 খ্রিস্টাব্দে 19 জুলাই জালালউদ্দিন খলজি নিজেকে দিল্লির সুলতান হিসেবে ঘোষণা করেন। এই গেল হচ্ছে আমাদের সুলতান আলাউদ্দিন খলজির প্রাথমিক জীবন এবং সিংহাসন আরোহণ সম্পর্কে আমাদের জানা। যে তাহলে আমরা এটুকু থেকে কি জানছি, দেখো যে আলাউদ্দিন খলজি জন্মগ্রহণ করলেন। জন্মগ্রহণ করার পরে যে একটি সম্ভাব্য সাল ঐতিহাসিকরা বলছেন যে 1266-67 সালে জন্মগ্রহণ করলেন। এরপরে তার অকালে তার পিতাকে হারালেন। পিতাকে হারানোর পরেও তিনি তার চাচার স্নেহে আদর ভালোবাসায় বড় হতে থাকলেন এবং বড় হওয়ার পরে চাচা তাকে বিশ্বাসযোগ্য এবং ভ্রাতুষ্পুত্রকে অতিরিক্ত স্নেহ দরুন তিনি তার কন্যার সাথে আলাউদ্দিন খলজিকে বিবাহ দিলেন। আলাউদ্দিন খলজিকে বিবাহ দেওয়ার পরে এই আলাউদ্দিন খলজি আরও উচ্চভিলাষী হয়ে উঠলেন এবং উচ্চভিলাষী হয়ে তিনি দেবগিরি আক্রমণ করলেন। দেবগিরি আক্রমণ করার পরে তিনি সেখান থেকে প্রচুর ধন সম্পদের লুট করে নিয়ে আসলেন এবং তিনি এই যে অর্থের দিক থেকে খুবই শক্তিশালী হয়ে উঠলেন বলা চলে। এরপরে তিনি দিল্লির সিংহাসন আরোহণের একটি প্রচেষ্টা চালান। সেই প্রচেষ্টাকে একটি বলা চলে ঘৃণ্য পথে বলবো, কারণ যে চাচা তাকে বড় করলেন এবং তিনি শুধু তার চাচা না, সাথে তার শ্বশুর, তার সাথে দুই ধরনের সম্পর্ক থাকার পরেও সেই চাচাকে এবং শ্বশুরকে তিনি হত্যার পরিকল্পনা করলেন মোহাম্মদ সেলিম এবং ইখতিয়ার উদ্দিন নামক দুই ঘাতকের সহযোগিতায়। এই দুজনের সহযোগিতায় আলাউদ্দিন খলজিকে যখন জালালউদ্দিন খলজি ভালোবেসে কাছে টানার চেষ্টা করলেন, ঠিক সেই সময় তাদের আলাউদ্দিন খলজির পরিকল্পনা অনুযায়ী ঘাতকদের দ্বারা জালালউদ্দিন খলজি নিহত হলেন এবং তারপর 1296 খ্রিস্টাব্দে আলাউদ্দিন খলজি দিল্লি সিংহাসনে আরোহণ করলেন। এই হচ্ছে প্রাথমিক অবস্থা গেল সিংহাসন আরোহণ এবং প্রাথমিক জীবনযাপন। এরপরে যে আলাউদ্দিন খলজি ক্ষমতায় আসলো, ক্ষমতায় আসার পরপরই কিন্তু প্রত্যেকটা জিনিস খুব সহজ হয় না। সেই ক্ষমতায় আসার সাথে সাথে তার বিভিন্ন সমস্যা তৈরি হলো, বিভিন্ন ধরনের সমস্যায় তিনি পড়লেন। তার মধ্যে প্রথম যে সমস্যা, যে তিনি পিতার মতো চাচাকে হত্যা করায় তার অনুসারীরা জালালি আমির ও সাধারণ মানুষ আলাউদ্দিনকে বলপূর্বক ক্ষমতা দখলকারী রূপে গণ্য করে তার বিরোধিতা শুরু করে। এরপরে বিধবা রাজমাতা মালিকা জাহানের আলাউদ্দিনের ক্ষমতা দখলকে চ্যালেঞ্জ মনে করা এবং নিহত সুলতানের তৃতীয় পুত্র কদর খানকে রকুনুদ্দিন ইব্রাহিম উপাধি দিয়ে দিল্লির সুলতান হিসেবে ঘোষণা করা, মানে দিল্লির সুলতান ঘোষণা করা। তৃতীয়ত সিন্ধু ও মুলতানের নিহত সুলতানের দ্বিতীয় পুত্র আরকলি খানের প্রায় স্বাধীন শাসন প্রতিষ্ঠা। চতুর্থত সুলতানের প্রতি গুজরাটের স্বাধীন রাজপুত রাজ্য এবং চিতোর ও রণথম্বর রাজাদের চ্যালেঞ্জ। পঞ্চমত বাংলা, বিহার ও উড়িষ্যার স্বাধীন রাজ্য সমূহের প্রতিপত্তি বজায় রাখা। এরপরে
ষষ্ঠত যে বিষয়টা আসে সেটা হচ্ছে মধ্য ভারত, মালওয়া, উজ্জয়িনী এবং বুন্দেলখণ্ড রাজ্যের দিল্লির নিয়ন্ত্রণ মুক্ত অবস্থান। একই পরিস্থিতি ছিল অযোধ্যা, বারাণসী ও গোরখপুরে। আর বিন্ধ্য পর্বতের দক্ষিণ অঞ্চল তখনও মুসলমানদের অধিকারে ছিল। সপ্তমত, তদুপরি দিল্লি সালতানাতের সামনে ছিল বহিরাগত দুর্ধর্ষ মঙ্গল আক্রমণের আশঙ্কা। তাহলে আলাউদ্দিন খলজি ক্ষমতায় আসার পরে 7টি সমস্যার সম্মুখীন তিনি হলেন। এবার তিনি সমস্যা মোকাবেলায় কিছু পদক্ষেপ গ্রহণ করলেন। সেই পদক্ষেপ সম্পর্কে দেখি। সাম্রাজ্যের চরম সংকটে বিভ্রান্ত না হয়ে সুলতান আলাউদ্দিন খলজি বিচক্ষণতা, ধৈর্য ও বুদ্ধিমত্তার সাথে পরিস্থিতি মোকাবেলায় নানামুখী পদক্ষেপের মাধ্যমে সালতানাত ও তার ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করেন। তার পদক্ষেপগুলোর মধ্যে ছিল অসন্তুষ্ট আমির ও জনতাকে স্বপক্ষে আনা। মানে যারা প্রথম সমস্যাটা কি ছিল, যে তার অনুসারীরা, আমির ও সাধারণ মানুষ, তারা সবাই যে বলপূর্বক ক্ষমতা দখল করছে, এগুলো বিরোধিতা শুরু করছে, তাদেরকে স্বপক্ষে আনয়নের একটা চেষ্টা। বিষয়টা হচ্ছে আলাউদ্দিন খলজি তার প্রতি শত্রু ভাবাপন্ন আমির উমরাদের উদার হাতে পুরস্কৃত করেন। মানে যারা তাদের শত্রু ছিল তাদেরকে তিনি প্রচুর উপহার দেওয়া শুরু করলেন এবং উচ্চ রাজপদ দেওয়ারও লোভ দেখালেন। বিপুল অর্থ ও সোনা দিয়ে অসন্তুষ্ট সাধারণ মানুষকে সন্তুষ্ট করা হলো। ঐতিহাসিক বারানি উল্লেখ করেন, জনগণ পুরস্কার হাতে পেয়ে বিভ্রান্ত হয়। তারা ভুলে যায় যে সুলতান কত বড় জঘন্য কাজ করেছিল। মানে উপহার পাওয়ার পরে প্রথমে যে জনগণের মনে হয়েছিল যে না, সুলতান একটি ভুল কাজ করেছে, সেই বিষয়টি থেকে সবাই সরে আসে এবং তারা সুলতানের পক্ষেই চলে আসে, অনেকটা এটাই বলা চলে। এরপরে রাজধানীতে প্রবেশ ও উপাধি গ্রহণ। আলাউদ্দিন খলজি কর্মস্থল কারা, যেখানে কর্মস্থলে যে কারাতে আলাউদ্দিন খলজি গিয়েছিলেন, সেখানে সেই কারা থেকে রাজধানী দিল্লিতে প্রবেশ করতে চাইলে প্রতিদ্বন্দ্বী রুকনুদ্দিন ইব্রাহিম তাকে বাধা দেওয়ার চেষ্টা করেন। আলাউদ্দিন খলজি যখন রাজধানীতে প্রবেশ করতে চাচ্ছে, তখন কি হলো, আলাউদ্দিন খলজিকে বাধা দিতে চাইলেন রুকনুদ্দিন ইব্রাহিম। কিন্তু তার বাহিনীর একটি বড় অংশ আলাউদ্দিনের পক্ষে যোগ দেওয়ায় রুকনুদ্দিন ইব্রাহিম পালিয়ে যান এবং রাজমাতা সহ ভাই আরকলি খানের কাছে আশ্রয় নেয়। যে রাজমাতা ছিলেন তার কাছে, মানে তিনি সহ রাজমাতা সহ ভাই আরকলি খানের কাছে গিয়ে আশ্রয় নিলেন রুকনুদ্দিন ইব্রাহিম। আলাউদ্দিন বিজয়ীর বেশে রাজধানীতে প্রবেশ করে। দিল্লির আমির উমরাগণ সুলতানকে স্বাগত জানায়। তিনি আবুল মুজাফফর সুলতান আলাউদ্দিনিয়া ওয়াদিন মুহাম্মদ শাহ খলজি এর রাজকীয় উপাধি ধারণ করে মুদ্রা জারি ও খুতবা পাঠের ব্যবস্থা করেন। যে তিনি রাজধানীতে প্রবেশ করলেন এবং রাজধানীতে প্রবেশ করলে নিজে একটি উপাধি লাভ করলেন। উপাধিটি আমি তোমাদেরকে লিখে দিচ্ছি, সেটা হচ্ছে আলাউদ্দিনিয়া ওয়াদিন মুহাম্মদ।
আলাউদ্দিন ওয়াদিন মুহাম্মদ খলজি শাহ। এই বিশাল আকৃতি তিনি একটি উপাধি নিয়ে ক্ষমতায় প্রতিষ্ঠিত হলেন। আলাউদ্দিন ওয়াদিন মুহাম্মদ শাহ খলজি, আলাউদ্দিন ওয়াদিন মুহাম্মদ শাহ খলজি। এরপরে তিনি সিদ্ধান্ত নিলেন আরকলি খানকে দমন করবেন, যে আরকলি খানের কাছে রুকনুদ্দিন ইব্রাহিম তার রাজমাতা সহ অবস্থান করেছিল। ঠিক আছে, সিংহাসনে সুপ্রতিষ্ঠিত হওয়ার পরে আলাউদ্দিন খলজি তার বিশ্বস্ত সেনাপতি উলুগ খান ও জাফর খানের নেতৃত্বে মুলতানের বিদ্রোহী আরকলি খানের বিরুদ্ধে অভিযান প্রেরণ করে। রাজকীয় বাহিনী মুলতান জয় করে আরকলি খান ও তার ভাই ইব্রাহিম খানকে বন্দী করে প্রথমে অন্ধ এবং পরে মৃত্যুদণ্ড দেয়। প্রথমে অন্ধ করে এবং পরবর্তীতে তাদের মৃত্যুদণ্ড দেওয়া হয়। তাদের সমর্থক আমির উমরাদের নিয়ন্ত্রণে এনে সিন্ধু মুলতানের সুলতানের কর্তৃত্ব নিশ্চিত করা হয়। এরপরে হচ্ছে মঙ্গল আক্রমণ মোকাবেলা। দুর্ধর্ষ মঙ্গলরা বারবার পশ্চিম সীমান্ত দিয়ে ভারত আক্রমণ করে আসছিল। আলাউদ্দিনের সময়েও তারা আক্রমণ অব্যাহত রাখে। দূরদর্শী সুলতান আলাউদ্দিন খলজি তার পূর্বসূরি সুলতান বলবনের মতো মঙ্গল আক্রমণ প্রতিহত করতে কার্যকর ব্যবস্থা গ্রহণ করেন। মঙ্গলরা আক্রমণের পথে স্থানে স্থানে দুর্গ নির্মাণ ও পুরনো দুর্গ সংস্কার করে সুরক্ষার ব্যবস্থা করে। মঙ্গলদের যে পথে আক্রমণ করবে সেই সব জায়গাগুলো, এই দুর্গগুলো সুরক্ষা করে, মানে দুর্গগুলো নতুন করে আবার সংস্কার করে, নতুন নতুন দুর্গ তৈরি করে। 1296 খ্রিস্টাব্দে আমির দাউদের নেতৃত্বে মঙ্গল বাহিনী ভারতের পাঞ্জাব, সিন্ধু ও মুলতান অধিকার করে। সুলতানের নির্দেশে সেনাপতি জাফর খান মঙ্গলদের পরাজিত ও বিতাড়িত করেন। পরের বছর সালাদিন নেতৃত্বে মঙ্গলরা পুনরায় ভারত আক্রমণ করলে সেনাপতি জাফর খানের নেতৃত্বে তাদেরও পরাজিত করা হয়। পরপর দুটি অভিযানের ব্যর্থতার পর 1298-99 খ্রিস্টাব্দে কুতলুগ খানের নেতৃত্বে 2 লক্ষ সৈন্যের এক বিশাল মঙ্গল বাহিনী পুনরায় ভারত আক্রমণ করে। এই ভারত আক্রমণে যখন অগ্রসর হলো, আলাউদ্দিনের রাজত্বকালে এটি ছিল সবচেয়ে বিপজ্জনক মঙ্গল আক্রমণ। সুলতান আলাউদ্দিন খলজি স্বয়ং যুদ্ধক্ষেত্রে উপস্থিত হয়ে সেনাপতি জাফর খান এবং উলুগ খানের সহায়তায় মঙ্গলদের মোকাবেলা করেন। প্রচণ্ড যুদ্ধে সে সময়ের শ্রেষ্ঠ যোদ্ধা সেনাপতি জাফর খান নিহত হলেও রাজকীয় বাহিনী মঙ্গলদের পরাজিত করতে সক্ষম হয়। এই গেল হচ্ছে এই সমস্যা মোকাবেলায় মঙ্গলদের বিষয়ে। আরও দেখো, 1303 খ্রিস্টাব্দে তারঘির নেতৃত্বে এবং 1304 সালে আলী বেগ ও খাজা তাসের নেতৃত্বে মঙ্গলরা পুনরায় ভারত আক্রমণ করে। তবে এবারও তাদের পরাজয় বরণ করতে হয়। শেষোক্ত অভিযানে সেনাপতি মালিক কাফুর ছিলেন খুবই সুলতান আলাউদ্দিন খলজির একজন অন্যতম সেনাপতি, এবং দিপালপুরের গভর্নর গাজী মালিক সাফল্যের সাথে মঙ্গলদের মোকাবিলা করেন। 1306 খ্রিস্টাব্দে মঙ্গলরা পুনরায় ভারত আক্রমণ করে, কিন্তু আবারও তারা গাজী মালিকের নেতৃত্বাধীন সুলতানি বাহিনীর হাতে পরাজিত হন।
সুলতান আলাউদ্দিন খলজির সাথে সর্বশেষ মঙ্গল আক্রমণ পরিচালিত হয় 1307 খ্রিস্টাব্দে। ইকবাল মান্দ খানের নেতৃত্বে মঙ্গল বাহিনী সিন্ধু আক্রমণ করলে সেনাপতি গাজী মালিক তাদের প্রতিহত করেন। যুদ্ধে মঙ্গলদের প্রধান সেনাপতি ইকবাল মান্দ সহ অনেক সেনাপতি ও সৈন্য নিহত হয়। এভাবে বারবার পরাজয়ের ফলে মঙ্গলরা আলাউদ্দিন খলজির রাজত্বকালে আর ভারত আক্রমণের সাহস পায়নি। ফলে ভারতে শান্তি প্রতিষ্ঠিত হয়। মঙ্গল আক্রমণের ফলাফল দেখো। মঙ্গল আক্রমণ মোকাবেলায় সাফল্যের সাথে সুলতান আলাউদ্দিন খলজির গৌরব মর্যাদা ও ক্ষমতা বৃদ্ধি পায়। জনগণ তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে এবং তাদের মনে সুলতানের প্রতি সম্মানবোধ জাগরিত হয়। মঙ্গল আক্রমণ প্রতিহত করার জন্য তিনি 4,75,000 সৈন্যের যে শক্তিশালী বাহিনী গঠন করেন। পরবর্তীতে সে শক্তির উপর ভিত্তি করে তিনি বিশাল সাম্রাজ্য গড়ে তোলেন। অন্যদিকে এই সেনাবাহিনীর ব্যয় ভার বহনের জন্য তিনি মূল্য নিয়ন্ত্রণ পদ্ধতি চালু করায় একজন সংস্কারক হিসেবে ইতিহাসে অম্লান হয়ে আছেন। সুলতান আলাউদ্দিন খলজির সবচেয়ে বড় তার শাসনকালে সবচেয়ে তার ঐতিহাসিক কর্মকাণ্ডটি ছিল কি মূল্য নিয়ন্ত্রণ পদ্ধতি। মূল্য নিয়ন্ত্রণ পদ্ধতিটি সংস্কার করেছিলেন তিনি। এই সংস্কারের জন্য তিনি ইতিহাসে স্মরণীয় হয়ে আছেন। সুলতান আলাউদ্দিন খলজির নতুন ধর্মমত প্রবর্তনের পরিকল্পনা। বিরুদ্ধবাদীদের দমন ও মঙ্গল আক্রমণ প্রতিহতকরণে আশাতীত সাফল্য সুলতান আলাউদ্দিন খলজিকে অত্যন্ত উচ্চাভিলাষী করে তোলে। ঐতিহাসিক জিয়াউদ্দিন বার্নির মতে তার সাফল্য ও উন্নতি তাকে উন্মাদগ্রস্ত করে তোলে। আলাউদ্দিন খ্যাতি ও সাফল্যের পেছনে সেনাপতি জাফর খান, উলুগ খান, আলপ খান এবং নসরত খানের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। আলাউদ্দিন খলজি যে এই যে সাফল্য অর্জন করেছিল তার পিছনে এই মানুষগুলো কিন্তু খুব ভূমিকা ছিল। কার কার ছিল? আলপ খান, উলুগ খান, নসরত খান এবং জাফর খান। এদের অনেক ভূমিকা ছিল। সুলতান ভাবেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর ধর্মমত প্রচারে তার 4 জন সহযোগী বিশেষ অবদান ছিল। কাজে তিনিও তার 4 জন সহযোগীর সহায়তায় একটি নতুন ধর্মমত প্রচারের পরিকল্পনা করেন। মানুষের তার সাফল্য তাকে নতুন একটি ধর্মমত পরিকল্পনারও ইচ্ছা পোষণ করলেন তিনি। কারণ তাকে যে সহযোগিতা করেছিলেন 4 জন, সেই 4 জনের সহযোগিতা, যেমন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 4 খলিফা ছিলেন সহযোগিতা করার জন্য, সেরকম যে বিষয়টি উনি সেটার সাথে তুলনা করে ফেললেন। সুলতান তার এই মহাপরিকল্পনা সম্পর্কে দিল্লির কোতোয়াল এবং তার বিশ্বস্ত অনুচর আলা আল মুলকের পরামর্শ জানতে চান। আলা আল মুলক সুলতানকে বলেন, ধর্ম হচ্ছে আল্লাহ প্রদত্ত। প্রেরিত নবী ও ঐশী গ্রন্থ ছাড়া কোনো ব্যক্তির পরিকল্পিত ধর্ম মানুষের কাছে গ্রহণযোগ্য হবে না। কাজে এ বিষয়ে সুলতানের চিন্তা না করাই ভালো। আর দিগ্বিজয়ী সম্পর্কে এ বিচক্ষণ কোতোয়াল আল মুলক সুলতানের কর্তৃত্ব সুদৃঢ় হয়নি। আর অ্যারিস্টটলের মতো যখন তার কোনো বিচক্ষণ মন্ত্রী নেই, কাজে দিগ্বিজয়ের দুরাশাও সুলতানের ত্যাগ করা উচিত। এই বিষয়গুলো আলা আল মুলক সুলতানকে পরামর্শ দিয়েছিল।
আলা আল মুলকের এই বক্তব্য শুনে সুলতান তার নতুন ধর্মমত প্রচারের যে পরিকল্পনা গ্রহণ করেছিল সেই পরিকল্পনা বাদ দিলেন এবং তিনি শুধু তার মুদ্রায় সিকান্দার ই সানি বা দ্বিতীয় আলেকজান্ডার পদবি নিয়ে তার উচ্চবিলাসের বহিঃপ্রকাশ ঘটান। সিকান্দার ই সানি বা দ্বিতীয় আলেকজান্ডার। সিকান্দার ই সানি বা দ্বিতীয় আলেকজান্ডার। এই উপাধি দিয়ে তিনি মুদ্রা প্রচলন করলেন এবং সেটাই তার উচ্চ মানে সাম্রাজ্যবাদীর একটি বহিঃপ্রকাশ ঘটল। সুলতান আলাউদ্দিন খলজি আসলে এই টপিকটি এত দীর্ঘ যেটা আমরা এক একটা দিন একটা ভাগে পড়ার চেষ্টা করব। আজকে আমরা এই আজকের টপিক্সের মধ্যে আমরা সুলতান আলাউদ্দিন খলজির প্রাথমিক জীবন, সিংহাসন আরোহণ এবং বিভিন্ন যে সমস্যা সৃষ্ট মানে ক্ষমতায় আর সিংহাসন আরোহণ করার পরে তিনি যে সমস্যাগুলোর মুখোমুখি হলেন সেই বিষয়টি এবং এই সমস্যাগুলো সমাধানের যে পথগুলো তিনি তৈরি করলেন সেই বিষয়গুলো আজকে আমরা আলাউদ্দিন খলজির এই পাঠ থেকে জানতে পারলাম। তাহলে শিক্ষার্থীরা আমরা আলাউদ্দিন খলজি সম্পর্কে আজকের পাঠ থেকে যা জানলাম এবং পরবর্তী ক্লাসগুলোতে আমাদের আলাউদ্দিন খলজি সম্পর্কে আরও আলোচনা থাকবে। সেই আলোচনা থেকে আমরা আলাউদ্দিন খলজি সম্পর্কে আরও বিস্তারিত জানতে পারবো। শিক্ষার্থীরা তাহলে আজকের ক্লাসটি আমরা এখানেই শেষ করছি। পরবর্তী